ভূত আছে কি নেই তা আজও অনেকের মনেই হাজারো প্রশ্ন তোলে, কিন্তু ভূতের অস্তিত্বের প্রমাণ আজও অধরাই থেকে গেছে। আমাদের আজকের গল্প এর কতটা কিনারা করতে পারবে জানি না, তবে নিতান্তই ডাকাবুকোদের মনেও একটু প্রশ্ন তুলতে পারে। এমনই চার দুঃসাহসিক তরুণ বন্ধু হলো সুজিত, রমেশ, চঞ্চল ও কিরণ। সকলেরই বিশ্বাস ভূত শুধু অবচেতন মনের কল্পনা মাত্র। এরই মধ্যে ভূতে বিশ্বাসী অতীনের প্রবেশ। বন্ধুদের ধারণা ভুল প্রমাণ করতে পাঁচ বন্ধু বসে প্ল্যান চেট করতে। ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। শেষ পর্যন্ত অতীন আদেও কি তার বন্ধুদের ভূতে বিশ্বাস করাতে পারে কিনা জানতে হলে শুনতে হবে আমাদের আজকের নিবেদন ম্যাজিশিয়ান। ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে কিরণ উচ্ছ্বসিত হয়ে বলল, আজই প্রমাণ হয়ে যাবে সত্যি কি মিথ্যে। একেই বলে যোগাযোগ, বুঝলি? কিরণের কথায় ঘরের মধ্যে কিছুটা গুঞ্জন শোনা গেল। রমেশ বলল, সে না হয় হবে, কিন্তু তোর এত দেরি হলো কি জন্য? আমরা কতক্ষণ ধরে বসে আছি, বিরক্তিকর। রহস্য মাখানো হাসি হাসতে হাসতে বলল কিরণ, সেজন্যই তো বলছি যোগাযোগ। আরে অতীন, আয় ভেতরে আয়। আবছা অন্ধকারের আধ খোলা দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকলো একটা ছেলে। দেখতে সুন্দর, ভালো স্বাস্থ্য, অথচ কেমন একটু মেয়েলি মেয়েলি নিরীহ ভাব চোখে মুখে। সাদা শার্ট, কালো ট্রাউজার আর কাঁধে একটা ঝোলানো ব্যাগ। কিরণ পরিচয় করিয়ে দিল, এ হলো সুজিত, রমেশ আর চঞ্চল। আর অতীন আমার কলেজের বন্ধু। দুহাত তুলে নমস্কার বিনিময় করে অতীন বলল, আপনারা কেউই তাহলে ভূত কিংবা প্রেতাত্মার কথা বিশ্বাস করেন না? সুজিত বলল, আপনি করেন? করি শুধু নয়, এমন প্রমাণ আমি দিতে পারি, কিন্তু তার বোধহয় প্রয়োজন হবে না। সত্যি বলতে কি, আমার এখানে আসার কারণ এটাই। কিরণ আমাকে এ রাতের বৈঠকের কথা সবই বলেছে। আসলে কিরণের কথা কেউ বিশ্বাস করেনি। ওদের চারজনের আড্ডায় সকলেই সাহসী। ভূত আছে কি নেই এই তর্কের মীমাংসা হয়নি কোনোদিনই। শেষকালে কিরণই প্রস্তাব দিয়েছিল একদিন প্ল্যান চেট করা হোক। সুজিত বলেছিল ওটাই তো সবচেয়ে বড় ধাপ্পা। তবু শেষ পর্যন্ত সকলেই রাজি হয়েছিল, এবং সুজিতের কথা অনুসারে বোসপাড়া থেকে প্রায় মাইলটাক দূরে গঙ্গার ধারে এই পোড়ো বাড়িতে গভীর রাত্রে ব্যাপারটা ঘটবে বলে ঠিক হয়েছিল। ঘরটা পরিষ্কার করা হলেও ঘরের মধ্যে কেমন একটা ভ্যাপসা সোঁদা সোঁদা গন্ধ। ধূপের গন্ধেও সে গন্ধ মরেনি। দেওয়ালের প্লাস্টার বহুকাল ঝরে গেছে। নোনা ধরা নুড়ি, ইটের গাঁথনি দাঁত বের করে আছে। জানলার ফাঁক আছে, জানলা নেই। মাথার ওপরে কড়িকাঠ ঝুলে আছে। তবু সারা বাড়ির মধ্যে এই ঘরটাই আস্ত আছে কিছুটা। অনেক ভেবেচিন্তেই জায়গাটা বেঁচেছে সুজিত। ভূতের পক্ষে আদর্শ পরিবেশ। ঘরের এক কোণে টিমটিম করে জ্বলছে একটি মাত্র হ্যারিকেন। তাতে যেন অন্ধকার আরও বেড়ে গেছে। মাঝে মাঝে গঙ্গার ধার থেকে ছুটে আসা ঠান্ডা হাওয়ায় হ্যারিকেনের শিখা দপদপ করে উঠছে। মাঝখানে জলচৌকিটা রেখে তার চারপাশ ঘিরে ওরা বসে আছে। আরও এক গছা ধূপ জ্বালিয়ে দিল কিরণ। কাগজ পেন্সিলটা রাখলো জলচৌকির ঠিক মাঝখানে। বলল, এবার তবে শুরু করা যাক। এক মুহূর্ত কি যেন ভাবলো অতীন, তারপর বলল, প্ল্যান চেট করবার দরকার নেই, দেখি এমনিতে আপনাদের কাছে কোনো প্রমাণ রাখতে পারি কিনা। অবিশ্বাসী উৎসুক মুখগুলোর ওপর দ্রুত চোখ বুলিয়ে নিল অতীন। আবছা হলদেটে আলোয় ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগলো, অথচ চোখ দুটো যেন জল জল করছে। অতীন বলল, আপনারা হয়তো জানেন না, কলেজের পড়া শেষ করবার পর থেকে বিশেষভাবে এই ব্যাপারে গবেষণা করছি আমি। কলকাতা এবং আশেপাশের ভুতুরে বাড়ি আমার নখদর্পণে। আমি ওদের গন্ধ পাই, বুঝতে পারি। কেমন করে তা বলতে পারবো না, কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সত্যি আমি বুঝতে পারি। বলতে বলতে অতীন তার ঝোলা ব্যাগ থেকে এক টুকরো গুটানো ময়লা কাগজ বের করে রাখল চৌকির ওপর।
তারপর মৃদু হেসে বলল, আপনারা ভূত প্রেত বিশ্বাস করেন না যখন, মন্ত্রতন্ত্র নিশ্চয় বিশ্বাস করবেন না। উত্তরের অপেক্ষা না করেই বলতে থাকলো অতীন। আমি কিন্তু করি। এই যে কাগজটা দেখছেন, এটা তুলোট কাগজে লেখা একটি প্রাচীন পুঁথির অংশ। এটা আমি বহরমপুরে এক বৃদ্ধ ভদ্রলোকের কাছে পেয়েছিলাম। কাগজটা মন্ত্রপ্রুত। এটা পাওয়ার পর থেকে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। সুজিত বলল। কোন কাজ? ভূত খোঁজা নাকি ভূত দেখা? তীক্ষ্ণ চোখে সুজিতের দিকে তাকিয়ে বলল অতীন। ঠিকই বলেছেন, দুটোই। ভূত মানে আসলে অতীত। আমরা আমাদের অতীতকে ভয় পাই। আমার মনে হয় এসব কথা কি হবে অতীন বাবু? আমরা সকলেই এসব জানি। আপনার যদি সত্যি কিছু দেখাবার থাকে তো দেখান, নইলে আমরা বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে বরং। অতীন আবার বড় বড় চোখ তুলে দেখল সুজিতকে, বলল, বেশ, তাই হোক। কাগজটা হাতে নিয়ে চোখ বন্ধ করে অতীন চুপ করে রইল কিছুক্ষণ, যেন ধ্যান করছে। একটা প্যাঁচা কর্কশ স্বরে ডেকে উঠল কোথাও। সকলেই একটু নড়ে চড়ে বসল। চোখ খুলে অতীন বলল, এই বাড়িতে আমি এর আগেও এসেছি। আমি জানি এ বাড়ির ইতিহাস। বছরের একটি বিশেষ দিনে এখানে এলে অনেক কিছুই দেখা যায়, শোনা যায়। আপনাদের কাছে যা অবিশ্বাস্য মনে হবে। আজকে অবশ্য সেই দিন নয়, তবু আজও আপনারা যা দেখবেন প্রমাণ হিসেবে সেই যথেষ্ট। আজ থেকে 300 বছর আগে এক নিরহ নিরপরাধ লোককে কোনো কারণে এই ঘরে জ্যান্ত পুঁতে ফেলা হয়। তার আত্মা আজও প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে। এই কাগজটার উপর সকলে হাত রাখুন। বলতে বলতে লম্বা কাগজটা অতীন বিছিয়ে দিল চৌকির ওপর। একে একে সুজিত, কিরণ, রমেশ আর চঞ্চল সকলেই হাত রাখল কাগজটার ওপর। অদ্ভুত পরিবেশের জন্যই হোক বা অতীনের বলার গুণেই হোক, কেউই অতীনের কথা অমান্য করল না। নিশুতি অমাবস্যার রাত্রি তার কালো আঁচল বিছিয়ে দিয়েছে চারিদিকে। অবিশ্রাম ঝিঁঝির ডাক আর মাঝে মাঝে পেঁচার ডাক ভেসে আসছে। কখনো বা দূর থেকে রাত জাগা কুকুরের ডাক শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। কিছু একটা ঘটবে এমন প্রতীক্ষায় সকলেই চুপচাপ বসে আছে, অথচ কিছুই ঘটেনি। অধৈর্যভাবে সুজিত বলল, দূর মশাই, কিছুই তো। চাপা ফ্যাকাশে গলায় অতীন বলল, চুপ, ওই দেখুন। বলে আঙ্গুল তুলে ঘরের একটা কোণ দেখালো। কোথাও একটা খুলে আসা জানলার কপাট বন্ধ হবার শব্দ হলো। সকলে রুদ্ধ শ্বাসে ফিরে তাকালো ঘরটার কোণার দিকে। কিরণ ভয়ে ভয়ে একবার নিজের পিছনটা দেখবার চেষ্টা করলো। একরাশ অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। হু হু করে রাতের গঙ্গার এক ঝলক ঠান্ডা হাওয়া ছুটে এলো ঘরের মধ্যে। কে যেন ফোঁ দিয়ে হেরিকেনটা নেভিয়ে দিল। কেউই কোনো কথা বলল না, শুধু চঞ্চলের গলা শোনা গেল। এই যা। চাপা ধমকের সুরে কাগজের ঘষ্টানির মতো গলার স্বরে অতীন বলল, চুপ করুন, কিছু দেখতে পাচ্ছেন না? ধূপের লাল হয়ে জ্বলা অংশগুলো শুধু দেখা যাচ্ছে চাপ চাপ অন্ধকারের মধ্যে। হঠাৎ সেই কোণের দিকের অন্ধকারের পর্দাগুলো দুলে উঠল। আস্তে আস্তে ফিকে হয়ে এলো অন্ধকার। ঘরের মেঝের দিক থেকে যেন কিছুটা কুয়াশা উঠে এলো ওপরের দিকে, মিলিয়ে গেল মিশ কালো অন্ধকারে। খুব মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ল সারা ঘরে। ভ্যাপসা গন্ধ আর ধূপের গন্ধ ছাপিয়ে যেন খুব দামি আতর মেখেছে কেউ। তার ঠিক পরে পরেই সকলের নাকে এলো এক কদর্য কটু গন্ধ। ঘরের মধ্যে কারুর মুখে কোনো কথা নেই। এক অপার্থিব আশ্চর্য পরিবেশে সকলেই চুপ করে গেছে। সবচেয়ে বড় অবিশ্বাসী সুজিত পর্যন্ত যেন বুঝতে পারছে না কি ঘটছে। ঠিক এই সময় হঠাৎ সমস্ত নিস্তব্ধতাকে ভেঙে চুরে বহুদূর থেকে কার যেন কান্নার শব্দ ভেসে এলো। কোন লোক প্রচন্ড যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদছে। সেই কান্নার শব্দ কমা বাড়া হতে হতে
সারা ঘরময় ছড়িয়ে পড়তে লাগলো। অদ্ভুত এক ভয় ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছে চার বন্ধুকে। অতীনের কোনো সাড়া নেই। ওরা এখনো হাত দিয়ে রেখেছে সেই মন্ত্রোক্ত কাগজটার উপর। সে হাত ওরা যেন কোনোদিনও নাড়াতে পারবে না। ওরা সামনের দিক থেকে চোখও যেন সরাতে পারছে না। ফিকে ধূসর অন্ধকারে ওরা দেখল সেই কোণের মেঝেটা একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছে। সেই ফাঁকের মধ্যে থেকে উঠে আসছে আরো এক টুকরো ঘন অন্ধকার। ঘন অন্ধকারটুকু রূপ নিল এক বিচিত্র বিভৎস মূর্তিতে, যেন একটা কঙ্কালের ওপর শুকনো চিমসে চামড়ার মোড়ক। কোটরাগত চোখ দুটোতে দৃষ্টি নেই। সামনের দিকে দুহাত বাড়িয়ে সেই বিভৎস মূর্তি উঠে দাঁড়ালো বাদামি কুয়াশার মধ্যে। আর উৎকট এক ভীষণ আর্তনাদ ছড়িয়ে পড়ল সারা পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিয়ে। সে চিৎকার কোনো মানুষের নয়, অমানসিক সেই ভয়ানক শব্দ ফিরে ফিরে আসতে লাগলো বারবার। মূর্তিটা এক পা করে এগিয়ে আসছে ওদেরই দিকে। সুজিত সাহসী ঠিকই, কিন্তু এমনি একটা অস্বাভাবিক পরিবেশে সুজিতের শিরদাঁড়ার মধ্যে দিয়ে ভয়ের এক ঠান্ডা কাঁপুনি নেমে গেল। ওর ঠিক পাশেই বসেছিল চঞ্চল। চঞ্চলও ভীতু নয়, কিন্তু হঠাৎ অস্ফুট কোঁ কোঁ একটা আওয়াজ করে চঞ্চল গড়িয়ে পড়ল মাদুরের ধারে। চিৎকার করে উঠল রমেশ। কয়েক মুহূর্তের মধ্যে যেন একটা ঘূর্ণি ঝড় বয়ে গেল পুরো বাড়িটার সেই ভাঙা ঘরে। কতক্ষণ এভাবে কেটেছে ওরা জানে না। সবচেয়ে আগে নিজেকে সামলাতে পারল সুজিতই। উঠে বসে পকেট হাতড়ে টর্চটা বার করল সে। অন্ধকারের পুরু চাদরের তলায় সবকিছু ঢেকে আছে। গঙ্গার দিকে জানলা দিয়ে এক ফালি আকাশ দেখা যাচ্ছে। আকাশে বোধহয় মেঘ করেছে। মেঘের দিকে তাকিয়েই সুজিতের মনে পড়ল সেই বিভৎস মূর্তিটার কথা। আরেকবার ওর শরীরটা কেঁপে উঠল। শরীরের সব শক্তি এক করে টর্চটা জেলে ফেলল সুজিত। চৌকিটা উল্টে গেছে। একপাশে চিত হয়ে পড়ে আছে চঞ্চল। অজ্ঞান হয়ে গেছে নিশ্চয়ই। মুখ দিয়ে ক্যাঁজলা উঠছে। পাশেই মুখ থুবড়ে পড়ে আছে রমেশ। চৌকির আরেক দিকে অতীন বসে আছে ধ্যানস্থ মূর্তির মতো। এদের দেখে সুজিতের ভয়ের ভাবটা অনেকটা কেটে গেল। টর্চটা ঘুরিয়ে দেখল সারা ঘরটাই ফাঁকা। কুয়াশাও নেই, সেই মূর্তিও নেই। মেঝেতে কোনো ফাঁকও নেই। টর্চের আলোয় ডানা ঝাপটাতে ঝাপটাতে কয়েকটা বাদুড় উড়ে বেরিয়ে গেল কড়িকাঠের দিক থেকে। নিশ্চয়ই ওদের স্থায়ী আস্তানা এটা। দরজার দিকে আলোটা ফেলতে সুজিত দেখল কিরণ দু হাঁটুর মধ্যে মুখ গুজে বসে বসে কাঁপছে। সুজিত উঠে গিয়ে ডাকল, কিরণ, এই কিরণ। প্রচন্ড ভয়ে কিরণ বোবা হয়ে গেছে। মুখ তুলে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। এতক্ষণে সুজিত পুরো সাহস ফিরে পেয়েছে। কিরণকে ধরে প্রচন্ড জোরে ঝাঁকুনি দিয়ে বলল, ওঠ কিরণ, ওঠ, ওরা অজ্ঞান হয়ে গেছে। কিরণ সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ, কি হয়েছে? টর্চের আলোয় দেশলাইটা খুঁজে পেয়ে ঘরের কোণে রাখা হ্যারিকেনটা জ্বালালো সুজিত। তারপর বোতল থেকে জল নিয়ে কিছুক্ষণ ঝাপটা দিতেই চঞ্চল আর রমেশের জ্ঞান ফিরে এলো। ওদের হতভম্ব ভাবটা কেটে গেল আস্তে আস্তে। ততক্ষণে মুখে মৃদু হাসি নিয়ে চোখ খুলে নড়ে বসল অতীন। মিষ্টি গলায় বলল, আপনাদের এখানে আসাই উচিত হয়নি। সকলেই অপ্রস্তুত হলো, কোনো উত্তর দিল না। অতীন উঠে দাঁড়ালো, বলল, আসল ঘটনাটাই তো আপনারা জানতে পারলেন না, তার আগেই। চঞ্চল বাধা দিয়ে বলল, আর জানবার দরকার নেই মশাই, খুব হয়েছে। রমেশ বলল, অনেক হয়েছে অতীনবাবু, এরপরেও কি আর কিছু দেখার আছে? দরজা দিয়ে এগোতে এগোতে অতীন বলল, নিশ্চয়ই দেখবার ছিল বই কি। কিরণ বলল,
তুই নিজে ভালো মিডিয়াম ছিলিস এ কথা জানতুম, কিন্তু এমন ভেলকে দেখাবি তা ভাবিনি। ভাগ্যিস ভয় পেয়েছিলুম, নইলে এতক্ষণে ও নিশ্চয় আমাদের ঘাড় মোটকে দিত। হু হু করে হেসে উঠল অতীন। ধুর, তোরা দেখছি সত্যিই ভীতু। আমি যতক্ষণ সঙ্গে আছি কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলতে বলতে ওরা পুরো বাড়ির চৌহদ্দি পেরিয়ে এলো। সুজিত এতক্ষণ কোনো কথা বলেনি। এখন মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে কি, ঘরের ভেতরে তখন ভয় পেয়েছিলুম, এখন খোলা আকাশের নিচে একটুও ভয় করছে না। বলেই হঠাৎ নাটকীয় ভঙ্গিতে অতীনের দিকে ফিরে বলল, গুরুদেব লোক ভাই আপনি, পায়ে ধুলো দিন। শুনেছি পিসি সরকার এমনি ভাবে সম্মোহন করতে পারতেন, আপনি আমাদের মতন চারটে জোয়ান ছেলেকে হিপনোটাইজ করে একেবারে শুইয়ে দিলেন। কেন মিথ্যে মিথ্যে ভূতের পেছনে ঘুরছেন? তার চেয়ে ম্যাজিক শো করলে সারা দেশে নাম ছড়িয়ে পড়তো আপনার। অতীন কিছু একটা বলতে যাচ্ছিল। অতীনকে থামিয়ে দিয়ে কিরণ বলল, ঠিক বলেছে সুজিত, ও কিন্তু সত্যি ম্যাজিক জানে। কলেজে শো করেছিল একবার। আত্মতৃপ্তির হাসি হেসে সুজিত বলল, চেহারা আর কথা বলবার কায়দা দেখেই আমি ঠিক ধরেছি, এই হিপনোটিজম না হয়েই যায় না। এমন গুণী ছেলের সঙ্গে আগে পরিচয় করাসনি কেন রে কিরণ? কিরণ বলল, কোনো খোঁজ খবরই তো ছিল না। আমরা যে এখানে চলে এসেছি তা অতীন জানতোই না। সে কলেজ ছাড়বার পর এই গতকালকে ওর সঙ্গে দেখা, পাক্কা 3টে বছর। ওকে বললাম তোমাদের কথা, ও এক কথায় রাজি হয়ে গেল। বললো এই জায়গাটা চেনে, মোটরসাইকেল আসতে বড় জোর মিনিট 20 লাগবে, সময় মতো পৌঁছে যাব। মোটর বাইকে এসেছেন অতীন বাবু? কোথায় রেখেছেন বাইকটা? কেমন অন্যমনস্কভাবে অতীন বলল, ব্রেকটা গোলমাল করছিল, বাইকটা রেখেছি ইটখোলার পাশে। সে কি, এখানে তো জনমানব নেই, বাইকটা খামাকা ওখানে রেখে এলেন কেন? উপায় ছিল না। আপনি বিশ্বাস করছেন না সুজিত বাবু, আমি কিন্তু আপনাদের সম্মোহন করিনি, যা সত্যি তাই দেখেছেন আপনারা। অতীনের কথা একেবারেই উড়িয়ে দিল সুজিত। দূর, কেন মিথ্যে বলছেন? এত ভালো ম্যাজিশিয়ান আপনি, সেটা স্বীকার করতে আপত্তি কিসে? ওরা সামনের মোড়টা পেরিয়ে গেল। রাস্তাটা একেবারে ফাঁকা। মেঘলা আকাশের আলোয় সবকিছু একরকম দেখা যাচ্ছে। আরো বেশ কিছুটা গিয়ে জিটি রোড। হঠাৎ অনেকগুলো কুকুরের সমবেত ডাকে ওরা চমকে উঠল সকলেই। একটু দূরে পরিত্যক্ত ইটখোলার পাশে পথের ওপর পড়ে থাকা কিছু একটা ঘিরে কুকুরগুলো ডাকছে আর জিনিসটা নিয়ে খামচা খামচি করছে। কি ব্যাপার বলতো? কিরণ বলল। সুজিত টর্চটা জেলে ছুটে গেল কুকুরগুলোর দিকে। সুজিতের পিছনে পিছনে বাকি সকলে। মানুষ দেখে কুকুরগুলো সরে গেল। একটা লোক মুখ থুবড়ে পড়ে আছে। লোক নয়, লাশ। জমাট মাথা কালচে চাপ চাপ রক্ত শুকিয়ে আছে রাস্তার উপর। কুকুরগুলো অনেক জায়গাতেই কামড় বসিয়েছে। রাস্তার ধারে বিশাল অশ্বত্থ গাছের গুড়ির পাশে দোমড়ানো মোচড়ানো একটা মোটর বাইক পড়ে আছে। কি রে? বলতে বলতে নিচু হয়ে লাশটাকে উল্টে দিল সুজিত। আর চমকে উঠে অস্ফুট আর্তনাদ করে ছিটকে পিছিয়ে এলো। কিরণ দুহাতে মুখ ডেকে বলল, এ যে অতীন! অশ্বত্থ গাছের গুড়িতে হেলান দিয়ে থ্যাতলানো বাইকটার পাশে দাঁড়িয়ে অতীন হাসছে। ম্যাজিশিয়ান গল্পের প্রধান চরিত্রে কিরণ, চঞ্চল, রমেশ, সুজিত ও অতীন। কিরণের ভূমিকায় সৌরভ রয়, চঞ্চল সৌরভ সেন, রমেশ কৌশিক ভট্টাচার্য, সুজিত অরুণাভ রয় এবং অতীন সুহৃদ রঞ্জন পাল। গল্পের পাঠক এবং সূত্রধর দীপন। আজকের গল্প ম্যাজিশিয়ান।